8টা বেজে 38 মিনিট। আর এই যে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, এখানটা দেখতে পাচ্ছ। এখানে 3টা স্টোরি হিন্দিতে, আবার 3টা স্টোরি ইংলিশে। এগুলোকে রিডিং করে দেখাতে হবে ভালো করে। তো এগুলো হচ্ছে রিডিংয়ের জন্য দিয়েছে। তো ইংলিশগুলো তাড়াতাড়ি শিখে যায়, হিন্দিটা নিয়ে একটু সমস্যা হয় ওর, তাই হিন্দি ভাষী কোনো টিউশন টিচার খুঁজছে। তো পারে না যেরকম না পারে, একটু স্পেলিং করে করে করতে হয়, ঝরঝরে রিডিংটা হয় না হিন্দির। আর এখানে একটা স্টোরির শুধুমাত্র শুরু দেওয়া আছে, শুরুটা। তো তারপরে কল্পনা করে নিজেকেই বানিয়ে বানিয়ে লিখতে হবে। এই যে এখানে একটা পেজ, এখানে দ্বিতীয় পেজটা, পুরো একটা গল্প। এটা আজকের মধ্যেই করতে হবে। আবার এখানে একটা হোমওয়ার্ক রয়েছে, এটাও আজকের মধ্যেই করতে হবে। তো এখানে কিছু করা হয়েছে, এখানে করা হয়েছে, এখানে একটু করা হয়েছে, এখানে একটু করা হয়েছে, এখানে পুরোটা বাকি আছে। এটা বাকি, এটা বাকি। ও এখানে অঙ্কগুলোও করেছে, এটা বোধহয় বাকি আছে। এখানে করেছে, এখানে করেছে, এটা বাকি। হ্যাঁ, আবার সোনুর বাসের জন্য এই যে এইগুলো বাকি। সোনুর বাসের জন্যে আবার অ্যাপ্লিকেশান আমার একটা লিখতে হবে। এই যে আরও একটা ডিআইজি সাহেবের জন্য একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে ওনাকে উদ্দেশ্য করে। তো সেটাও আজকের মধ্যেই করতে হবে। এতগুলো কাজ সে বিকেল থেকে করছি, বিকেলের একটু পর সন্ধ্যাবেলা থেকে করছি। এটা কালকে কিছুটা করেছি, এখন পুরোটা আজকে কমপ্লিট করতেই হবে, কালকে দিতে হবে এগুলো সব। তো বুঝতেই পারছো কতগুলো কাজ আছে। এখন 8:30 মাত্র বাজে। তো আমরা ডিনারটা করে নিলাম, আরও প্রচুর ওখানে বাসন আছে, সেগুলো ধুতে হবে, কিন্তু আর আগেও হোমওয়ার্কগুলো করাতে হবে। সব কমপ্লিট করে জানি না কত রাত্রে আমার অ্যাপ্লিকেশন লিখবো। এই হচ্ছে আমার ডিউটি। তার মধ্যে আবার সব কিছু গুছুগাছু করে, হ্যাঁ স্কুলের জামা কাপড় আজকে যেগুলো পরে এসেছিলো ওগুলোও এখনও ধোয়া হয়নি। আসলে কালকে ঘুম কম হয়েছে, ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। আজকে ভিডিও দেওয়া হয়েছে, তো ভাবলাম কালকে ভিডিওটা রেডি করে রাখি, কিন্তু এখনও হয়নি এডিটিং। ঘুম পাচ্ছিল খুব, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে ওর হোমওয়ার্ক করতে লেগে পড়েছি, আবার শুরু করে দিয়েছি হোমওয়ার্ক। তো এগুলো কমপ্লিট করার পর তারপরে জামা কাপড়গুলো ধুয়ে একটু বাইরে দেবো যাতে জলটা ঝরে, তারপরে এনে ঘরের ভিতরে দেবো। খুব গরম পড়েছে, খুব গরম। 2টো ফ্যান চলবে, সারা রাত্রি জামা কাপড় শুকিয়ে যায়। এটা প্রায় দিনই আমি করে থাকি, কারণ কোনো দিন যদি এরকম হয় খুব টায়ার্ড থাকি বা কোথাও গিয়েছি, পরে রাত্রেবেলা এরকম করে ধুই, ঘরের মধ্যে মেলে দিই, সকাল হতে হতে শুকিয়ে যায়। চলো এখন ওর হোমওয়ার্কগুলো আগে করতে থাকি। ওর হোমওয়ার্কটা যদি এরকম কোনো জায়গা আসে যে ওকে করতে হবে বেশ কিছুক্ষণ, আমি আর লাগবে না, বুঝিয়ে দিলেই হবে, তখন আমি এখান থেকে বেরিয়ে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দেবো স্কুলের আগে। দোকানে গেছিলাম প্রিন্ট আউট করতে, এই যে কাগজটা আনতে, তো ওই জন্য পার্সটা এখানে পড়ে আছে। আর এখানে এই যে পপকর্ন নিয়ে এসেছিলাম, একটা কেক, আর ওই নুডলস খাবে একটু বললো, তো নুডলস একটু একটা প্যাকেট, বেশি না, যেহেতু এগুলো ভালো না স্বাস্থ্যের পক্ষে, একটা এনে ওর খালি শখটা মেটানোর জন্য। एक थी महिला, उसने एक नीला पार रखा था। एक दिन वो अपने छोटे बच्चों को सुलाकर पानी लाने गया और नीले को बच्चों का रखवाली তো শুনলেই তোমরাও কীরকম হিন্দি পারে, হিন্দি পড়তে কীরকম পারে, রিডিং করতে। তো মোটামুটি পারে, ওই আর কি একটু যেগুলো বেশি কঠিন শব্দ ওটাতে একটু গিয়ে আটকে যায়, তো তখন বলি যে একটু বানান করে করে করো। তো এই আর কি আস্তে আস্তে হয়ে যাবে। এটাও আসলে কোনো টিউশন নেই। আর হিন্দিটা যেহেতু আমাদের মাতৃভাষা নয়, তাই না, বাংলাটা কিন্তু 3 মাসের মধ্যে আয়ত্ত করে ফেলেছিল। অ আ ক খ মাত্রা টাত্রা সব কিছু আর কি শিখে গেছিলো। কিন্তু
তারপরে তো আবার হিন্দিতে দিয়ে দেওয়া হলো, কিন্তু হিন্দিটা প্রচুর সময় লেগেছে আমার ওকে একটু হাতটু মানে বোঝাতে আর কি। তো প্রচুর সময় মানে বাংলার তুলনায় অনেকটা সময় লেগে গেছে, কারণ এটা তো আমাদের মাতৃভাষা নয় না, বলে না রক্তে রক্তে আর কি, ওটা আমাদের মাতৃভাষাটা ডুবে থাকে আর কি। প্রায় সবারই এক কথা শুনি যে হিন্দিটা নিয়েই সমস্যা, ইংলিশটা খুব তাড়াতাড়ি বাচ্চারা ধরে যায়। তো এই হলো সমস্যা। তো কোনো ব্যাপার না, কোনো সমস্যা নয়, চেষ্টা করলে সব কিছুই আমরা করতে পারি। তো আমার ছেলেকেও ঠিক এভাবেই আমি বোঝাই, তো আস্তে আস্তে এটাও আয়ত্তে চলে আসবে। তো এবারে প্রচুর বাসন আছে, এগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে হচ্ছে ওই যে জামা কাপড় কিছু আছে ওগুলো ধুয়ে দেবো, একটু বাইরে দেবো ব্যালকনির মধ্যে, জলটা ঝরে যাবে। তো তারপরে আমি কি করব, ওই ঘরের ভিতরে এনে যে আমাদের পর্দার যে রশিগুলো আছে ওগুলোর মধ্যেই ঝুলিয়ে দেবো। সারা রাত ফ্যান চলবে দুটো, সকাল হতে হতে সুন্দর করে সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ এক গামলা একদম বাসন জমে গিয়েছিল। তো সকাল থেকে যত বাসন আছে না সেগুলো সব জমে জমে এই অবস্থা হয়েছে। নাহলে কিন্তু টুকটুক করে বেশিরভাগটা ধুয়ে নিই, কিন্তু মাঝে মধ্যে আর ইচ্ছে করে না। কোনো দিন এত চাপের মধ্যে থাকি, বাইরে বেরোতে হলে বা কোনো কাজ আছে, এই যে হোমওয়ার্ক করাচ্ছি, তো কোনো কাজ থাকলে বিশেষ করে তাহলে জমিয়ে রাখি, পরে যখন সময় হয় একবারে ধুয়ে নিই। কিন্তু এতগুলো বাসন ধুতে কোমরটা আমার লেগে যায় তখন। তো যাই হোক, এবার চলে আসলাম আবারও সকালবেলা। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখন করব ঘরের সাফসাফাই। সোনুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেখলেই বেচারা রাত্রেবেলা ছিল প্রচুর হোমওয়ার্ক, সেগুলো অনেক রাত ধরে করেছে, করে মোটামুটি 10টা 10:30 বোধহয় বেজে গেছিলো। তারপরে ও ঘুমিয়ে পড়েছে, আর আমি আরও কত কিছু কাজ ছিল সেগুলো গুছোতে অনেকটাই রাত হয়ে যায় আমার ঘুমোতে শুতে। তো এই করে চোখগুলো তো হয়ে যাচ্ছে আমার পান্ডা। তো এবারে দেখো এখানটায় জুতো আমাদের ধরে না, এইটুকু পার্টের মধ্যে জুতো রাখি, তো জায়গার খুলোচ্ছে না, মনে হচ্ছে আরও নতুন একটা জায়গা বের করতে হবে জুতোর জন্য। ছেলের জুতো আমার জুতো, হ্যাঁ দুজনের মিলেই প্রচুর, এখানে আমার তো কম ছেলেরই বেশি। স্কুলের শু 2 ধরনের, তারপরে তো আছেই, আর বাড়ির চপ্পল, কোথাও যাওয়ার চপ্পল, তো যে কটাই হোক না কেন জায়গাটা আর কি ভরে গেছে। তো একটার ওপর ওই জন্য একটা রেখে মানে যেগুলো পরে থাকে বিশেষ করে বেশিরভাগটাই, তো ওগুলোর উপরে আর এক জোড়া করে রেখে দিয়েছি, যেগুলো রেগুলার পরা হয় ওগুলো উপরে রেখেছি। তো এই করে আপাতত এখানে ম্যানেজ করে নিয়েছি। আর ওদিকটায় যে সেটা টেবিলটা রেখেছি না, টি টেবিলটা যেখানে বাসন ধুয়ে রাখি, টেবিলটা বাইরে বেসিনের পাশে, ওটার নিচেও কিন্তু জুতো আছে কিছু। তো বললাম না তোমাদের ডিআইজিকে একটা অ্যাপ্লিকেশন লিখে পোস্ট অফিসের মাধ্যমে আর কি ওনাকে পাঠাবো সবাই মিলে, তার জন্য বেরিয়ে পড়ছি। আর অ্যাপ্লিকেশনটা লেখা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মানে ডিআইজির যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা ঠিকঠাক লিখলাম কি না সেটাই আর কি জাজ করার জন্য আমি একটা খাতার ভিতরে করে নিয়ে যাচ্ছি। যদি কোনো রকম কোনো ভুল হয় তাহলে হচ্ছে ফট করে আমি মানে ওখানে লিখতে পারবো, আরও বাড়ি আসতে হবে না। এই জন্য আমি সমস্ত কিছুই নিয়ে যাই। আসলে অ্যাপ্লিকেশন তো মানে লেখা হয়ে গেছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। মেইন কথা হচ্ছে অ্যাড্রেসগুলো তো ঠিকঠাক দিতে হবে, তাই না? মানে যে ক্যাম্পে পাঠাবো সেই ক্যাম্পের যে অ্যাড্রেস সেটা ঠিকঠাক আছে কি না, তো সেই জন্যই আর কি মানে আমি তো একটা জেনে দিয়েছি, কিন্তু একদম সেটাই কারেক্ট হয়েছে কি না এই নিয়ে একটু সন্দেহ ছিল। তো তার জন্য আমি মানে নিয়ে যাচ্ছি, দেখি সবার সঙ্গে যদি মেলে অ্যাড্রেসটা, যে ওই অ্যাড্রেসটাই ঠিক, তাহলে তো আর কোনো চিন্তা নেই। তো সেই জন্য আমি বেরিয়ে আসছি, কিন্তু গিয়ে দেখবো যে একজনই এসছে, বাকি কেউ আসেনি, জানো তো। সেই জন্য আজকেও কাজটা কিন্তু হলো না। আর সোনুকে সকালবেলা খাবার দাবার বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, আর টিফিন বানিয়ে, আর তারপর ভাতটা করেছি। আর আমি তো যে রুটি যেহেতু করেছিলাম ওকে টিফিনে দেওয়ার জন্য, সে একটু আটা বেঁচে গেছিলো, ওটারই থেকে কয়েকটা রুটি বানিয়ে দুধ দিয়ে খেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম। আর ভাতটা হয়ে আছে, সবজি বানানো বাকি আছে জানো তো, অথচ একবেলা আমার এদিকটাই কেটে গেল, সবজি বানানোর টাইম উতলে গেছে। তো যে জন্য এখান থেকে গিয়েই আগে সবজি বানাবো, ওদিকে সোনু এসে যাবে, খাবার দাবার দিয়ে ওই বিকেল হয়ে যায়। তারপরে গিয়ে এডিটিং শুরু করলে তারপরে আর কীরকম হয় বলো, হয় রাত্রে রেডি হয়, আর এত রাত্রে দিতে ইচ্ছে করে না, পরের দিন দিই। যে জন্য ওই যে একদিন পর 2 দিন পর ভিডিও যায়। এইসব মানে বাইরে বেরোলে টাইমটা মানে 1-2 ঘন্টা 3 ঘন্টার জন্যও যদি কোনো দিকে যায়, তো তারপরেও কাজগুলো কিন্তু সবগুলো ওইদিকে আবার পিছিয়ে যায়। এই হলো সমস্যা। ওই যে এক দিদি ওখানটা এসে অপেক্ষা করছে, চলো গেলাম, গিয়ে দেখি ওখানটা দিদিটা দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে অনেকক্ষণ কাটালাম, অপেক্ষা করছিলাম, কিন্তু কেউ আসলো না। তো কী আর করা যাবে, 1টা বেজে এখন 34 মিনিট, 1-1.5 ঘন্টা কেটে গেল বেকার।
এবারে রান্নাবান্না তো করতে হবে, তাই না? তো এসে সবজি কাটা শুরু করে দিয়েছি। বাঁধাকপি কাটছি, এই যে বাঁধাকপি, বেগুন, একটা টমেটো দেবো, ক্ষীরাটা আমি অর্ধেকটা খাবো। আর পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে একটু ঝোল ঝোল মতো করবো। এটা একটা কিছু ভাজা করবো। সেখানটা জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকা, পরে আবার ভালো করে নেড়ে ছেড়ে জল দেবো। ভালো লাগছে না দেখতে? কি সুন্দর ক্রিয়েটিভ এডিটিং করেছি বলো, কি সুন্দর কিন্তু শ্যুট হয়েছে, দেখতে ভালো লাগছে ভিডিওটা। কিন্তু শুধু এইসব দেখলে কি হবে? শুধু এইসব দেখালে কি আর ভিডিও চলে? ভিডিওতে লাগে মশলা, ভালো থাম্বনেইল, টাইটেল, একদম কড়ক। তা না হলে যতই তুমি ভালো শ্যুট করো, এডিট করো, চলে না। এই যে আমি কাজগুলো করছি, যা কাজকর্মগুলো করছি, এগুলোই দেখাবো, এগুলো সম্পর্কে বলবো, তাহলে কি ভিউ হবে? হবে না। আমি সেটা খুব ভালো করেই জানি। এই কয়েক বছরে বেশ ভালো বুঝে গেছি কি করলে ভিডিওতে ভালো ভালো ভিউজ আনা যাবে। তারপরেও আমি আমার চ্যানেলটা ফ্রেশ রাখতে ভালোবাসি বন্ধুরা। কখনো কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলতে ইচ্ছে করে না। এমনকি দেখতেই পাচ্ছ আজকে একটা মাসেরও উপরে হয়ে গেছে বোধহয় আমাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে। জানি কেউ ভালোও বলছে, কেউ খারাপ বলছে, সব মিলিয়েই জীবন। তো সব কিছু সহ্য করে যাচ্ছি, সয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও আমি কখনো এইসব টপিকে কিছু বলতে চাই না। কিন্তু কিছু কিছু সিচুয়েশন এমন আসে যে আমাকে বলতে বাধ্য করায়। কারণ ভালো মন্দ দুটোকে অ্যাকসেপ্ট করে মানুষ তো আর চুপ থাকে না, মানুষ তো খোঁচায় আবারও। সবাই জানতে চাচ্ছে, জবাব চাচ্ছে যে কি ব্যাপার এটা। সাজানো অপুর সংসার যে চ্যানেলটা আছে সেখানকার দিদিভাইও, অপু দিদিভাইও কালকে বলছিল তুমি ক্লিয়ার করো, আমরা জানতে চাই। তারপরে প্যাশনিত এপি দিদিভাই, প্যাশনিত এপি চ্যানেলের এপি দিদিভাই, সেও বলছে যে সে না বললে আমরা তো কিছু বুঝবো না। এই যে অনেক মিথ্যাচার হয়েছে আমার নামে, তারপর যখন আমি সত্যটা তুলে ধরেছি তখনই তারা বুঝতে পেরেছে আসলটা। আমি যদি কিছু না বলি তারা বুঝতে পারে না, তাই না? চৈতি বুনু, চৈতি রয়, খুব সুইট একটা বুনু, ওর নামটা নিয়ে নিলাম। আসলে ভুলে যাই, অনেক মেন্টালি চাপের মধ্যে ভুলে যাই, তো সেই জন্য বুনু আমি ভুলে গেছিলাম, সরি। তো আজকে নামটা তোমার নিয়ে নিলাম। যেটা বলছিলাম, জানি না সব টপিক আমি ক্লিয়ার করতে পারবো কি না, এত মনে থাকে না, কিন্তু যতটা পারবো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। একজন বলেছে যে, সে ডিরেক্টলি বলেছে, আমিও ডিরেক্টলি বলছি, আমার যা বলেছে যে আমি 10 বছর ধরেও অভিযোগ শুনে যাচ্ছে। তো অভিযোগ তো আমিও কম শুনিনি, আর ও অভিযোগ শুনেছে। আমি তো 10টা বছর ধরে আমি ঝেলে যাচ্ছি। কানাঘুষো কথা প্রচুর আমিও শুনি, মানুষও হয়তো তাকে বিশ্বাস করে বলে, তাদেরকে তারাও আমাকে বলে দেয়। তাই বলে আমি সেগুলো নিয়ে কখনো বলি না সোশ্যাল মিডিয়াতে, কাউকে আমি ঝগড়া লাগাতে চাই না, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করিয়ে দিতে চাই না। তাই আমি পেটের কথা পেটে রাখি, কান দিয়েই শুনি, পেটের মধ্যে রেখে দিই। তো এরকম প্রচুর কথা আমি শুনি, আমার সম্বন্ধে মানুষকে বলে বেড়ায়, বদনাম করা হয়, পিএমসি করা হয়, ঠিক আছে? সেগুলো আমি কিছু মনে করি না। আমি জানি যে আমাকে ভালোবাসে না সে আমার নামে সুনাম করবে না নিশ্চয়ই, তাই আমি সেটা অ্যাকসেপ্ট করি নিই মন থেকে। আর দ্বিতীয়ত হলো, আমার হাজব্যান্ড আমাকে অনেকেই বলছে যে ভালোবাসে না, যে জন্য কিছু বলছে না। অ্যাকচুয়ালি ও ঝামেলা চায় না, আমিও চাই না, যে জন্য আমরা চুপচাপ থাকতে ভালোবাসি। কিন্তু এখন মনে হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের ভয়েসটা দিতে আমি বাধ্য হব। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডের ভয়েস আমি প্রমাণ হিসেবে দিচ্ছি না, আমার হাজব্যান্ড এই ভিডিওতে দিতে বলেছে সেই কথাগুলো, ওর তার জন্য দিচ্ছি। আর একটা কথা আমার উপর অভিযোগ এসেছে যে শাশুড়ি কেন ঘরে তালা লাগিয়ে দেয়, তার মানে আমাকে চোর সাজাতে চায় একজন হয়তো। তো শাশুড়ি মা সবসময় ঘরে তালা লাগিয়ে দেন উনি গো। আমি যে চলে এসেছি তাও ওনার ঘরে তালা লাগানো আছে, শুধু আমি থাকাকালীন যে তালা মেরে রাখেন উনি তা নয়, শাশুড়ি মা সবসময় তালা লাগান। এমনকি আমিও এই যে শ্রাদ্ধের সময় এদিক সেদিক কাজ করতে ছোটাছুটি করছিলাম, শ্রাদ্ধের দিন না, তার আগে ভাগে যে দিনগুলো আর কি কাজ করছিলাম আগে পরে, তো উনি সবসময় বলতেন তোমার ঘরটাও তালা লাগিয়ে দাও, রান্নাঘরটাও তালা লাগিয়ে দাও, দিয়ে চলো ওদিকে কাজ করি, ওদিকে এই করি। উনি সবসময় আমার, শুধু ওনার ঘর না, আমার ঘরটাও উনি তালা লাগিয়ে রাখতে বলেন। এটা ক্লিয়ার হলো যে আমার ভয়ে আমি কিছু চুরি করব, এই ভয়ে উনি তালা লাগান না। দিদিভাই আছে অপু দিদিভাই, সে বলেছিল ক্লিয়ার করতে। 1.5 বছর ধরে আমার হাজব্যান্ড গিয়েছে কিনা, তো 1.5 বছর দিদিভাই, বছরে ও 3টাই ছুটি পায়, 2.5 মাস ছুটি পায়। তো তার মধ্যে যতবার এসেছিল প্রায় সময় আমি ওর কাছে গেছিলাম, ওর সঙ্গে বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছি, মিস্ত্রি দাদাদের খাইয়েছি। যে 2-1 দিন হয়তো সোনু স্কুল খুলে গেছে, আমি যেতে পারিনি, আমি চলে এসেছিলাম, ও দিনের বেলা গিয়ে টুকটাক কাজ করতো। তখন আমার শ্বশুরমশাই ছিলেন, উনি রান্নাবান্না করতেন, মাংস টাংস বানিয়ে সবাই নিয়ে খাওয়া দাওয়া করতেন।
কখনো কোনো শাশুড়ি মাও রান্না করে খেয়েছে। আমার হাজব্যান্ড ভিডিও দেখছে, আমি যদি মিথ্যা বলে থাকি কোনো দেখবে। আর অর্পিতা দিদিভাই ওই দিদিভাই তো ক্লিয়ার করেই দিয়েছে কদিন খেয়েছে, কদিন কি করেছে, আমার আর বলার কিছু নেই, তোমরা ভিডিওটা দেখো, সব ক্লিয়ার করে দিয়েছে দিদিভাই, একদম ঠিক পারফেক্ট ঠিক আনসার দিয়ে দিয়েছে। রান্নাবান্না খাওয়া দাওয়া করে আমার শরীরটা ম্যাচ করছিল। আসলে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে সোনুকে নিয়ে স্কুলে দাওয়া নেওয়া করতে হয়, যার জন্য মনে হয় একটু ঠান্ডা লেগে প্যাচ করছিল শরীরটা, সারা শরীরে ব্যথা, থাকতে পারছিলাম না। ব্যথার চোটে প্যারাসিটামল খেয়ে একটু আরাম লাগে, তো পরদিন গিয়ে কিন্তু আবার ব্যথা শুরু হয়ে গেছিলো। যাক, একটা দিন আমি রেহাই পেয়েছিলাম। উপর থেকে মেন্টালি এত চাপ না নেওয়া যায় না, তো সত্যি কী আর বলবো। মানুষ বলছে তাহলে আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না, আমার হাজব্যান্ড আমাকে জানে আমি পাজি, যে জন্য আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। তো আসলে আমার হাজব্যান্ড সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়, হ্যাঁ, আমাকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়, কিন্তু কিছু কিছু এমন সিচুয়েশন আসে, কিছু বলার নেই। সব দায়িত্ব নাকি আমরা তাদের উপর দিয়ে রাখি, যেটা একদম মিথ্যে কথা। নিজের বাড়ির কাজ তো দেখো সবাইকেই করতে হবে, আমাদের কোন দায়িত্বটা ওরা করলো সেটাই বুঝে উঠতে পারলাম না। এই যে মাংস ভাত নিয়েও কত কথা, মাংস ভাত রান্না করেছে, সেদিন তুমি ছিলে না। মাংসটা সেদিন কিন্তু জামাইবাবু রান্না করার কথা ছিল, জামাইবাবু মাংস বানানোর জন্য উনি গিয়েছিলেন রেডি হয়ে, তারপরে ওনার হাত থেকে সেই দায়িত্ব ওরা ইচ্ছে করে নিজের ইচ্ছেই নিয়েছে, সেটাতে তো আমাদের কিছু করার ছিল না, তাই না? সেদিনকে দই চিড়া যেদিনকে খাওয়ানো হলো, সেদিনকে আমাদের বাড়িতে দই ও নিয়ে আসলো, মানে মার্কেট থেকে, টাকার কথা এখানে বলছি না আমি, দইটাও কিনে নিয়ে আসলো, এনে আমাদের বাড়িতে প্রথমে রেখেছিল, যেহেতু আমাদের বাড়িতে প্রথমে পড়ে, এখানেই নিয়ে আসলো। জেঠিমাও কিন্তু চিড়া টিড়া নিয়ে এসে আমাদের বাড়ি রাখলো। আমি খাওয়াতে চাইলাম আমাদের বাড়িতে বসিয়ে, কিন্তু বলে দিল যে ওখানে খাওয়াবে। তারপরে নিয়ে গেলাম ওখানে খাওয়ালাম। এই সমস্ত দেখে যদি তারপর মনে হয় ওদের বাড়িতেই সব হাঙ্গামা হচ্ছে, ওরাই সব দায়িত্ব নিচ্ছে, ওরাই সব কষ্ট করছে, তাহলে তো কিছু করার নেই। পরিবেশনটা তো আমরাই করেছিলাম সবাই মিলে। বাকি শ্রাদ্ধানুষ্ঠান, নাপিতের ভুজি, এসব তো বাইরের বড় উঠোনটাতে হয়েছিল, যেখানে সবাই মিলে করেছিলাম। এই অনুষ্ঠানগুলো আসলে কোনো মানুষই একা করতে পারে না। আমাদের পুরো যে বাড়ি আছে, সেই বাড়ির সমস্ত লোক মিলে, পাড়াপড়শি মিলে, সবাই মিলে আমরা খেটেছি কয়েকটা দিন, এখানে কেউ একা করিনি আমরা। দেখো, কন্টেন্টে ফোকাস করলে কন্টেন্টের জন্য কিন্তু অনেক কষ্টই মানুষ করে, তাই না? কন্টেন্টের জন্য রান্না বান্না, খাওয়া দাওয়া, অনেক কিছুই করে মানুষ। এই বড় বড় চ্যানেলগুলো দেখবে কত সুন্দর করে বাইরে রান্না করছে, বাড়ি আছে, পাকা বাড়ি ঘর আছে, তারপরেও মাটির ঘরে রান্না করছে, বড় বড় উনুনে রান্না করছে, মাটির ঘরে থাকছে, মাটির ঘরে রান্না করে খাচ্ছে। ওরা ওদের যদি কন্টেন্টের জন্য কোনো কিছু করে, সেইটাও নাকি আমরা নাকি ওদের ঘাড়ে চাপিয়ে দিই। কন্টেন্টের জন্য পরিশ্রম না করলে তো কন্টেন্টটা ভালো হবে না। তোমরাই বলবে কোনো ভিডিওতে কাজ বাজ নেই, কিছু নেই, ভালো লাগে না দেখতে, আগের মতো নয় আর। অনেকের কথা হিসেবে আমি কাউকে খাওয়াতে ভালোবাসি না। প্রথমত আমি কাউকে খাওয়ালে সেরকমভাবে শ্যুট একটা যে করি তা নয়, কখনো করি কখনো করিই না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি কাউকে ডাকি তো প্রায় সময় মানুষের বিভিন্ন ধরনের অসুবিধা থাকে, আসতে পারে না, খায় না, আসে না। একে অপরের বাড়িতে খাওয়া দাওয়া করাটা খুব স্বাভাবিক, এটা নিয়ে বলিটা খুব বাজে লাগে শুনতে, তাই না? কিন্তু তারপরেও দেখো আমাকে বাধ্য করা হলো বলাতে, কারণ এমন ধরনের কিছু বাজে অপমানজনক কমেন্ট এসছে যেগুলোতে কোনো রিপ্লাই ছিল না, আর আমার স্বামীর সম্মান রক্ষাতে আমাকে রিপ্লাইটা করতে হলো। আমি আমার মতো নির্ভেজাল ব্লগ দিয়েই যাচ্ছিলাম, কিন্তু তারপরে আমাকে বাধ্য করা হয় বলার জন্য, উস্কানো হয় বিভিন্নভাবে, কিন্তু তারপরেও ধৈর্য নিয়ে থাকি অনেক কথা শোনার পরও। তারপরেও সবাই আমার কাছ থেকে জবাব শুনতে চাচ্ছে, সবাই আমাকে অনেকে উস্কাচ্ছে, তাই বাধ্য হয়ে আজকে উত্তরটা দেওয়া। দেখবে এই উত্তর দেওয়া নিয়েও অনেকের সমস্যা হবে। টিনা সেনকে বুঝে গেছে, অমুক তমুক, মুখোশটা খুলে দেবো, ওয়েট অ্যান্ড ওয়াচ বলে হুমকি ধুমকিও দেওয়া হবে। কিন্তু যখন সবাই উত্তর চাবে তখন দুঃখের বান ছুড়ে দেবে। আবার যখন বলবে উত্তর দাও উত্তর দাও উত্তর দাও, উত্তর দিতে যাব যেই কিনা অমনি দুঃখের বান আবারও মারা হবে ভীমরুলের চাকে। অমনি ভীমরুলের চাক থেকে সমস্ত মৌমাছি এসে আমাকে ভনভন ভনভন করে ধরবে। তাই চুপচাপ শুয়ে যাও, সব কিছু উত্তর দেওয়া যাবে না। আমরা তো ছোট ইউটিউবার, তাই আমাদের যখন তখন অপমান করা যায়, গালি দেওয়া যায়, ছোট নিচু করা যায়, কিন্তু আমাদের উত্তর দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিশ্বাস করো, আমি যদি একবার সমস্ত অভিযোগ একবারই শেষ করি, তাহলে সেটা নেওয়া যাবে তো? অভিযোগ তো এত আছে যে শেষ করা যাবে না, একসঙ্গে মনেও করা যাবে না। এবারে আমি বলি যে কোন কোন দায়িত্ব আমাদের জন্য ওদেরকে করতে হয়েছে। অর্পিতা দিদিভাই একদম হিসেব বের করে, লিস্ট বের করে, ভিডিওর লিস্ট বের করে বলে দিয়েছে কদিন খেয়েছে, দায়িত্ব আমি কদিন দিয়েছি। এই যে বলে কথাটা না, যে সব দায়িত্ব তোমার ঘাড়েই দেয়, তুমি সব দায়িত্ব পালন করো, কিন্তু তারপরেও তোমাকেই খারাপ হতে হয়। মানে আমাদের কোন দায়িত্বটা ও পালন করলো, কদিন ও খাইয়েছে আমার হাজব্যান্ডকে, সেটা ভিডিওতে দিদিভাই দেখিয়ে দিয়েছে কদিন খাইয়েছে। একদিন এর আগের বার যখন এসেছিল তখন,
আর এই যে এবার একবার খাওয়ানো হয়েছে, ওই যে ও মাংস খেতে চেয়েছিল একদিন, ওটা 2 থেকে 3 দিন হবে হাইস্ট, ঠিক আছে। এই দায়িত্ব নিয়েছে, দিয়েছি আমি ওর ঘাড়ে। যদিও বা আমি কারো ঘাড়ে দিতে চাই না, ওকে বলি তুমি খেয়ে যাও, কারণ মা তো বাড়িতে থাকে না। তখনও তো চিন্তা করিনি, জানো, তখন বাবা ছিল বাড়িতে। আমি জানি বাবা থাকলে কোনো চিন্তা নেই, বাবা মাংস টাংস বানিয়ে আমাদের বাড়িতেই আর কি মাংস টাংস বানিয়ে, গ্যাস ট্যাস সব কিছু আছে, যা কিছু লাগে, গ্যাস শেষ হয়ে গেলে ও গ্যাস নিয়ে এসে দেয়, চাল শেষ হয়ে গেলে চাল ওখানে নিয়ে এসে দেয়, মাংস সবজি কী লাগে ও বাজার করে এনে দেয়, ওখানে বাবা রান্না করতো, খাওয়া দাওয়া করতো। এখন তো বাবা নেই, তাই এখন আমার চিন্তা হয়, তাই এই জন্য মাও বাড়িতে থাকে না সেরকম একটা। আর এই যে কথাটা আমি আগের বারেও শুনেছি যে সব দায়িত্ব ওদের ঘাড়ে দিই, যেদিনকেই খেয়েছিল সেদিনকেই এই কথাটা মানে মানুষ বলেছিল। তো সেই জন্য আমি ওকে বলি যে তুমি রান্না করি, তুমি খেয়ে যাও। তাছাড়াও মানে কোথাও একটা হাজব্যান্ড বেরোলে মানুষ কি না খাইয়ে পাঠিয়ে দেবে? তো আমি চেষ্টা করতাম যে কিছু একটা খাইয়ে ওকে পাঠিয়ে দিই, কিছু খেয়ে যাও, নাহলে তুমি কখন খাবে না খাবে, এমনিতে ওর খাওয়ার রুচি নেই। তো সেই জন্য আমি খাবার খাইয়ে পাঠানোর চেষ্টা করতাম। কিন্তু কোনো দিন ও বলতো না সময় নেই, আমার সকাল থেকেই যেতে হবে, সকালবেলা কাজ আছে, তো সেক্ষেত্রে চলে যেত। তো এইবার বাবা না থাকার ক্ষেত্রে একটু সমস্যা, মানে একটু চিন্তা হয়েছে আমার, কী খাবে, কোথায় খাবে। তো একদিন তো হোটেলে খেয়ে নিয়েছিল, একদিন হচ্ছে আমি খাবার পাঠিয়ে দিলাম, আর একদিন ওখানে খেয়েছে। 3 দিন গেছিলো এবারে এখানে আসার পর, বাবা না থাকাকালীন। তো এই তো গেল 1.5 বছরে কতবার খেয়েছে, কি খেয়েছে। তো এইটুকুর জন্য সেদিনকে ভিডিওতে আবার এত বাজে বাজে কমেন্ট আসে ওখানটায়, যে সব দায়িত্ব তোমার করতে হয়, তোমার ঘাড়ে সবাই দায়িত্ব দিয়ে দেয়, এই সেই, তোমার ভাসুর কামলা শুদ্ধ এসে খেতে পারে অথচ বার্থডেতে আসতে পারে না, এই সমস্ত কথা। কিন্তু সেই সমস্ত কথাগুলোতে কোনো রিয়াক্ট ছিল না, কোনো রিপ্লাই ছিল না, যে ভাসুরের সম্মান রক্ষার্থে যে একটা কিছু রিপ্লাই, সেটা ছিল না, যেটা দেখে খুব দৃষ্টিকটু লাগছিল আমার। খুব স্বাভাবিক, আজকে আমার এরকম কোনো কথা যদি ও দেখে না জন্য, ভিডিও সেরকম একটাও দেখার চান্স পায় না, বুঝতেই পারছো দেশের কাজে ও ব্যস্ত। কিন্তু যদি কখনো ওর চোখে পড়ে, নিশ্চয়ই ওর খারাপ লাগবে। আমার সম্বন্ধে যদি এরকম খারাপ কমেন্ট দেখে বা কেউ খারাপ কিছু বলে, নিশ্চয়ই ওরও খারাপ লাগবেই, শিওর। তো আমার চোখে পড়লে আমারও খারাপ লাগবে, আমরা হাজব্যান্ড ওয়াইফ তো না। নিজেরা যদি বোঝা যায় যে হাজব্যান্ড ওয়াইফের একটা কী রিলেশান, তাহলে মানুষেরটাও বোঝা উচিত যে মানুষের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কী। হাজব্যান্ড যতই রাগ দেখাক, যতই স্ট্রিক্টলি ওকে নিয়ে চলুক ওয়াইফকে, কিন্তু ভালোবাসে। একবার ও রাগও করবে, একবার ভালোবাসবে, ভিতর থেকে তো ভালোই বাসে। আমরা কার ওপর রাগ দেখাই? আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে শাসন বারণ করি না, চিল্লাফাল্লা করি না, বকাঝকা করি না, তাই বলে কি আমাদের সন্তানকে আমরা ভালোবাসি না? বাসি। ঠিক তেমনি হাজব্যান্ডটাও এরকমটাই হয়, বকাঝকাও করবে, শাসন বারণও করবে, আবার ভালোও বাসবে, দিন শেষে আগলেও রাখবে, তাই না? তো এটা যদি দেখে কেউ ভাবে যে আমি তাকে আমার মতো গুটিয়ে রেখে দেবো, এটা ঠিক না, আমি করি না। আমি কারো হাজব্যান্ডকে ভুল বোঝাই না, ধরে বেঁধে তাকে কখনো ভুল বোঝানোর চেষ্টা করিনি, যেটা আমার হাজব্যান্ডের সঙ্গে হয়ে গেছে। আমি সত্য কথাগুলো কি তুলে ধরবো? আমি সত্য কথাগুলো তুলে ধরতে গেলেই হচ্ছে কন্ট্রোভার্সি চাই, ভিউজ চাই, 2 বউ দেখো ই করছে সোশ্যাল মিডিয়াতে, এসে এই করছে ওই করছে। মানে আমি কিছু বলতে পারবো না, কে কি বলে বলতে থাক, চ্যালেঞ্জ ছুটতে থাক, জবাব দাও করতে থাক, কিন্তু জবাব দেওয়া যাবে না। জবাব দিলেই দোষ। কেন? সবার জবাব দেওয়ার অধিকার আছে, কমেন্ট আসলে রিপ্লাই করার সবার অধিকার আছে, আমার নেই। আমি রিপ্লাই করতে পারবো না। আমি যদি কাউকে রিপ্লাই করি, তো সেই রিপ্লাইটা নিয়েও ভিডিও হবে, সেটাকে স্ক্রিনশট করে দেখানো হবে, সেটাকে হচ্ছে ধরে পড়ে দেখানো হবে। আমার রিপ্লাই করার সেখানে অধিকার নেই। কেউ বকা দিয়ে যাক কমেন্ট বক্সে, সবাই ওটা নিয়ে ভিডিও করবে, বলবে কেন বলেছে এরকম, কেন বলেছে সেরকম, তাদের অধিকার আছে, কিন্তু আমি কিছু বলতে পারবো না, তাই না বন্ধুরা? ভাবো তো, আমি কোন গ্রহের প্রাণী? কেন বলো তো সব আমাকে সহ্য করতে হবে? আমি শুরু থেকে সহ্য করে আসছি বলে। আমি আর দুর্বল হতে চাই না, জানো তো। আমি 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 স্ট্রং থাকতে চাই, কিন্তু কিছু কিছু ব্যাপারে আর এরকম, মানে কি বলবো, কিছু বলার নেই। মানে তার মানে ওর হাজব্যান্ড ওকে ভালোবাসে না, তার মানে মানুষ ভালো, ও খারাপ, সেই জন্য ওর হাজব্যান্ড ওকে ভালোবাসে। আমার হাজব্যান্ড এগুলো ঝেলতে ও ফেড আপ হয়ে গেছে, শান্তি চায়, শান্তির জন্য আমাকে এখানে নিয়ে এসে রেখেছে। তারপরে যদি এগুলোর মধ্য দিয়ে আমরা যাই, তাহলে কী লাভ জীবনে? টাকা পয়সা বাড়ি গাড়ি এসব থেকে কোনো লাভ নেই। শান্তিটা হচ্ছে সব থেকে বড় সম্পদ, যেটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না।
তো যাই হোক বন্ধুরা, আমি এসব বলতেই চাইনি, কিন্তু আমাকে বাধ্য করা হয়, বলতে বাধ্য করা হয়। এই যে কিছুদিন আগে টিনা সেনকে সেটা এখন বলবে না আমি কারো নাম ধরিনি, কিন্তু সবাই বুঝে গেছে, ওয়াইটির সবাই বুঝে গেছে যেটা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। প্রচুর অপমান করা হয়েছে, রাগের ইমোজি, তাচ্ছিল্যের ইমোজি, সমস্ত কিছু দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ ছোড়া হয়েছে যে বের করা হবে, প্রমাণ করা হবে। আজকে সেটা প্রমাণ করতে পারলো না। এই জায়গায় আমি যদি এভাবে কাউকে অপমান করতাম, করার পর যদি সেটা প্রমাণ করতে না পারতাম, আমার টুটিটা চিপে ধরা হতো কি না তোমরা বলো? তোমরা একবার ভেবে বলো। যেই আমার সম্পর্কে ভালো কমেন্ট করুক, যেই আমাকে সাপোর্ট করে কথা বলুক, ভালোবাসুক, তারাই আমার ফ্যামিলির লোকজন, তারা ফেক আইডি। কেন আমাকে কেউ ভালোবাসতে পারে না? আমার কোনো সাপোর্টার থাকতে পারে না? আমি এতটাই খারাপ, তাই না? আমার একটাও ভালোবাসার মানুষ থাকতে নেই। যারাই ভালোবাসে সব আমার ফ্যামিলি মেম্বার। আমার ছোট ছোট ভাগ্নিগুলোকে সেগুলোকে জুড়ে দেওয়া হয়, তারা নাকি ফেক আইডি দিয়ে কমেন্ট করছে। ওদের এই বয়সে ওদের এইসবে ইন্টারেস্ট নেই, ওরা ব্লগ দেখে না, ওরা স্কুল টিউশন নিয়ে ব্যস্ত। দিন শেষে অল্প সময় পেলেই ওরা একটু ভিডিও দেখে, এবারে ইনস্টাগ্রাম বা ফেসবুক, এখানে ওরা রিলস দেখে। ওদের এই বয়সটার ইন্টারেস্টটাই আলাদা, ওদের এখন ওদের ইন্টারেস্টগুলোই আলাদা, আমাদের সঙ্গে মিলবে না। আমরা যতটা এখন ম্যাচিউর হয়েছি, বয়স হয়েছে, আমাদের যে এখন ইন্টারেস্ট তাদের সঙ্গে মিল হবে না। ওরা ছোট বাচ্চা, ওদের এখন আলাদা রকম সব চাহিদা। আমাদের মতো ব্লগ দেখবে, সংসারের ইসে দেখবে, ওগুলোতে ওদের ইন্টারেস্ট নেই। সেই ছোট ছোট বাচ্চাগুলোকে টেনে নিয়ে আসা হয়। আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত ছাড়া হয় না। আমি আয়ুষের সেদিনকে ওই কমেন্টটাতে রিপ্লাই পর্যন্ত দিয়েছি, হার্ট দেইনি, কিন্তু তারপরেও আমার বাচ্চাটাকে নিয়ে টানা হেচড়া করা হয়েছে, কিন্তু কেউ বলে নাই যে বাচ্চাগুলোকে ছেড়ে দাও। আমাকে যত খুশি অপমান করা হোক, ছোট করা হোক, দুঃখ দেওয়া হোক, সব করা হোক, আমার পরিবারকে কেন টানা হয়? আমার মা, আমার বাবা, আমার দিদি সবাই ফেক আইডি খুলে নাকি বলে। আমার মা বাবা ফেক আইডি কি করে খোলে সেটাই জানে না, কোনো আইডি খোলে না। বা আমরা গিয়ে ধরে তাদেরকে ফেক আইডি খুলে দেবো না, আমরা সব সময় মানা করি, কোথাও কিছু বলবে না, কোথাও কিছু বলবে না। ওদের কাছে 2 মাস 3 মাস ধরে নেট প্যাক পর্যন্ত ভরা থাকে না। ওরা কাজে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, গ্রামের মানুষ ছোট দুটো বাচ্চা নিয়ে ব্যস্ত। আমার দিদিরও এত সময় নেই যে ও ফেক আইডি খুলে খুলে কমেন্ট করে বেড়াবে। বেচারি সারাদিন এত কাজ করে, তোমরা ওর ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে যে কত কাজ করে ও। তারপরে আমার পরিবারের লোকগুলোকে টেনে হেঁচড়ে নিচে নামাতেই হবে। যারাই আমার হয়ে আমার সাপোর্ট করে কথা বলবে তারাই আমার ফ্যামিলি মেম্বার। কেন আমাকে কেউ ভালোবাসতে পারে না? আমি এতটাই খারাপ। কি করেছি? কার পাখা ধানে মই দিয়েছি? কার কি ক্ষতি করেছি? কাউকে কখনো ছোট করে ভিডিও বানিয়েছি এটা কি করে? আমি সাদা মাটা নর্মাল ব্লগ দিই, ভিউজ কম হয় তাতেও আমি খুশি। কেন মানুষকে ছোট না করে, মানুষকে অপমান না করে নর্মাল ভিডিওতে অন্যান্য টাইটেল দিই, আমাদের ব্যাপারে এই টাইটেল দিয়েও আমরা ভিউজ আনতে পারি। যে আজকে আমি দেখো এই করলাম, আজকে এখানে গেলাম, এটা কিনলাম, অনেক মজাদার টাইটেল আমরা মশলাদার টাইটেল দিতে পারি, থাম্বনেল লাগিয়ে ভিডিও করতে পারি, ভিউজ আনতে পারি। যাদের একান্তই ভিউজ আনার প্রয়োজন তারা করে, সে কন্টেন্টের জন্য ঘুরতে যায়, এই রান্না করে, ওই করে। তাই বলে পরিবারের লোকগুলোকে ছোট করার কোনো মানে হয় না। বিনা কারণে, বিনা অপরাধে মানুষগুলোকে ছোট করার, কোনো অপমান করার কোনো মানে হয় না। ও খাইয়েছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র প্রবলেম নেই, ও খাওয়াতেই পারে। কিন্তু যখন এত অপমান করা হয়, সেখানে কোনো রিয়াক্ট করা হয় না, প্রতিবাদ করা হয় না, তখন আমি একজন স্ত্রী হয়ে আমি কেন প্রতিবাদ করবো না? আমি কেন সহ্য করবো? আমি আমার হাজবেন্ডের ঘাট থেকে অপমানের বোঝাটা নামিয়ে দিয়েছি, এটা আমার অপরাধ হয়েছে, তাই জন্য আবার পাল্টা জবাব চাইছে। আমি যেদিন বাড়ি থেকে বের হয়ে গেছি না, সেদিনকেও আমি কোনো একটু শব্দ ভিডিওতে বলিনি যে এই যে আমি এই কারণে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি। জিনিসপত্র নিয়ে চলে গেছি কিন্তু কোনো কথা বলিনি, মুখে কুলু পেটে রেখেছিলাম, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কোনো রকম
কেচ্ছা বিক্রি করতে চাইনি, কিন্তু তারপরে বের হয়ে গেলাম। যাওয়ার পরে শুনে আমার নামে কথা, নিজের ইচ্ছাতে বের হয়েছি, নিজের স্বার্থে বের হয়েছি, তারপর আমি বলতে বাধ্য হয়েছিলাম। তোমরা চাইলে আমাদের চ্যানেলগুলো অ্যানালাইজ করে দেখতে পারো যে কে আগে কোনটা বলেছে, তার পরিপ্রেক্ষিতে কল্পনা কি বলেছে, কল্পনার এই ভিডিওটা কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে এসেছে। নিশ্চয়ই আমি কোনো আনসার করেছি কারো কথার। এরকমই প্রত্যেকটা ভিডিও আমার যদি দেখো এই কন্ট্রোভার্সিয়াল টপিকে, সেগুলো কারো আনসার করা। আমি আগে থেকে কোনো কিছু শুরু করি না, ভালো লাগে না, জানো তো, বারবারই বলি এসব আমার ভালো লাগে না। এই ভিডিওগুলো প্রচুর মানুষ দেখে, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ দেখে। মানুষ একটু দ্বন্দ্ব যদি পরিবারে থাকে না, তারপরেও সেটাকে ঢেকে সুন্দর করে পলিশ করে দেখায় যে আমরা মিলেমিশে আছি, আমরা পরিবারটা সবাই মিলে মিলেমিশে থাকি। কিন্তু এখানে প্রকাশ্যে মান সম্মান ধুলোতে মিশিয়ে দেওয়া হয়। যারা যারা ভিডিও দেখেছে তারা জেনেই নিয়েছে আমাদের পরিবারটি কী ইচ্ছা। দেখানো ভদ্রতা দেখানোর কোনো জায়গাই থাকে না। এটা অনেক বড় হয়ে গেল। তো আমার হাজব্যান্ড কিছু কথা বলেছে, সেই কথাটা আমি দেবো, কারণ ও যেদিনকে দিয়েছিল সেদিনকেই দিতে বলেছিল। তারপর এখানে 2-3 দিন হয়ে গেল আমি দিচ্ছি না। আমার মন মেজাজ একদমই ভালো না, শরীরও ভালো না, ব্যস্ততাও ছিল আমার। আর এই ব্যাপারে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমার বানানোর কোনো ইচ্ছে নেই, বাধ্য হয়ে বানাই। প্রচুর জবাব দাও করা হচ্ছিলো বলেই আজকে আমি বাধ্য হয়ে আনসারটা করলাম। আমার হাজব্যান্ড বলেছে এই ব্যাপারে কোনো কথা বলবে না, ওরাও বলবে না, তুমি বলবে না। কিন্তু তারপরেও যদি আরও বলা হয়, সত্যি কথা মুখ একবার খুলে সব সত্যি বলা শুরু করি, তারপর সেটা কিন্তু নেওয়া যাবে না। মানুষের হয়তো মিথ্যা বলে আমাকে খারাপ বানাতে হবে, কিন্তু আমার সত্যটাই যথেষ্ট, আমার মিথ্যা বানানোর কোনো প্রয়োজন পড়বে না। হ্যালো ডিয়ার ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আজকে আবার আমি আসছি একটা কথা নিয়ে, কারণ দেখছো এই যে বাড়িতে কিরকম পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে। তো কিছু কথা আমি বলতে চাই যে এরকম বয়ে যাতে ঝগড়া না হয়, সেজন্যই আমি আমার ফ্যামিলিকে নিয়ে কুচবিহারে ভাড়া বাড়িতে রেখেছি ওদের। তারপরেও এরকম খারাপ লাগে। আমি আজকে সোজাসুজি, যেমন প্রিয়া ডাইরেক্ট নাম নিয়ে বলছে, আমি ডাইরেক্ট নাম নিয়ে বলছি, প্রিয়ার উদ্দেশ্যে বলছি যে যা করছে খুব খারাপ করছে, ওগুলো করা উচিত নয়। প্রথমত তো বাড়ির কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় কি বলে তোমার দেখিয়ে পয়সা কামানো প্রথমত ভুল। আর দ্বিতীয়ত বলে দিচ্ছি আমি ক্লিয়ারলি, আজকের পর থেকে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, আমাকে, আমার বউকে আর আমার বাচ্চাকে নিয়ে কোনো রকম ভিডিও বানাবে না। আর আমি এতটুকু খেয়াল রাখবো যে কল্পনাও সেরকম কোনো কিছু তোমাদেরকে নিয়ে, তোমাদের ব্যাপারে কোনো ভিডিও ডালবে না। বহুতবার দেখেছি তুমি বিভিন্ন আকার ইঙ্গিতে এরকম করে ভিডিও বানিয়ে আমাদেরকে ছোট করার চেষ্টা করো। মানুষ বাজে কমেন্ট করে যায় যে কেমন লজ্জাহীন ভাসুর, বাড়িতে বসে মিস্ত্রি সহ এসে খাবার খেয়ে যায়, আবার জন্মদিনে আসতে পারে না, সেখানে তোমার কোনো রিপ্লাই থাকে না। তো কিছু বলি না আমি, কারণ আমি চাই না ঝগড়াঝাটি। তার মানে এই নয় যে কোনোদিন কিছু বলবো না। এরপরে যদি আমি আমার ফ্যামিলি নিয়ে আবার ভিডিও বানানো দেখি, তাহলে তোমার মুশকিল আছে। আর আমার তরফ থেকে আমি ক্লিয়ার করে দিলাম, কল্পনা চাইও না কোনোদিন তোমাকে নিয়ে ভিডিও বানাতে, আর বানাবেও না, সেটা আমি দেখাশোনা করবো। আর ডিয়ার ফ্যামিলি, তোমরাও এই জিনিসটা খেয়াল রেখো যে কল্পনা কোনোদিন ভিডিও ডালবে না। আর প্রিয়া যদি কোনোদিন ভিডিও ডালে, তাহলে সেটা কি বলবো, আর তোমরাই বিচার করো। তারপরে সংসারের কেচ্ছা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ড্রামা না করে চেষ্টা করো যে জীবনে বড় মানুষ হওয়ার জন্য ভালো ইনকাম করো, ভালো আরো বড় হও, এটাই চাইবো। আগে তোমাদের ইচ্ছা।